জাতীয় ক্রীড়া ভাতা ও ক্রীড়া কাজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে মিলবে হামের টিকা। তেল পাচার ও মজুতকারীদের তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার। ফরিদপুর স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড। সুন্দরবনের কুখ্যাত বনদস্যু বাহিনীর আস্তানা ধ্বংস করেছে কোস্টগার্ড। নৌবাহিনী কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল ইরান। বিশ্বকাপ না খেলা নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনতে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্যায়ে 129 জন ক্রীড়াবিদকে ক্রীড়া কাজ ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য পর্যায়ক্রমে 500 জন ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনা। এ সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা স্বর্ণ, রৌপ্য, তাম্র পদকজয়ী মোট 129 জন ক্রীড়াবিদকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক পুরস্কারের চেক প্রদান করা হয়। এর মধ্যে একক পর্যায়ে স্বর্ণ জয়ীদের 3 লক্ষ টাকা, রৌপ্য পদক বিজয়ীদের 2 লাখ এবং ব্রোঞ্জ জয়ীদের 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের খেলোয়াড় জীবনের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং আগামী 30 এপ্রিল সিলেট থেকে নতুন করে স্পোর্টস প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরুর ঘোষণা দেন। নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান, মেয়েদের প্র্যাকটিসের জন্য ফুটসাল মাঠের কাজ অলমোস্ট ডান বা প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত এই ভাতা প্রতি 4 মাস অন্তর পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে অব্যাহত থাকবে। তবে ভাতার সুনির্দিষ্ট পরিমাণ ঘোষণার বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারে সংরক্ষিত রাখা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি, যেটির পরিকল্পনা আপনারা যারা নির্বাচনের আগে খেয়াল করেছেন, দেখেছেন, রেডিও, টিভিতে, পত্র পত্রিকায় দেখেছেন, পড়েছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই কথাটি কিন্তু আমরা তখন বলেছিলাম, যার বাস্তবায়নের কাজ আল্লাহর রহমতে আমরা আজকে শুরু করলাম। দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী এপ্রিলে প্রথম সপ্তাহ থেকে জরুরি ভিত্তিতে টিকা সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, টিকা ক্রয়ের জন্য ইতোমধ্যে 604 কোটি টাকা বরাদ্দ দিয়ে ইউনিসেফকে অর্থ পরিশোধ করা হয়েছে। সংক্রমণ মোকাবেলায় মহাখালীতে বন্ধ থাকা আইসিইউ ইউনিট 18 ঘন্টার মধ্যে চালু সহ মানিকগঞ্জ ও রাজশাহীতে নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ ক্যাম্পেইনে এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সী শিশুদেরও হামের টিকা দেওয়া হবে। তবে নিয়মিত টিকাদান কর্মসূচিতে বয়সের এই সীমা অপরিবর্তিত থাকবে। স্বাস্থ্যমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে দেশব্যাপী বিশেষ কার্যক্রম জোরদার করা হচ্ছে। দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই আর্থিক প্রণোদনার কথা জানানো হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অবৈধ মজুত বা পাচারের নির্ভরযোগ্য তথ্য স্থানীয় প্রশাসনের কাছে প্রদান করে, তবে যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে এই পুরস্কারের অর্থ প্রদান করা হবে। জ্বালানি তেলের বাজারের শৃঙ্খলা ফেরাতে এবং কৃত্রিম সংকট রোধে জনসম্পৃক্ততা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও নিশ্চিত করা হয়েছে যে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। বর্তমানে বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতির সুযোগ নিয়ে অসাধু চক্রের তৎপরতা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি ও জেলা প্রশাসন সমন্বিতভাবে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করছে। ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকায় স্ত্রীকে কেরোসিন দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বেলা 12টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।
পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আমৃত্যু কারাদণ্ড সাজা হওয়া রাশেদ মোল্লা ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকার লতিফ মোল্লার ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরাসরি পিপি গোলাম রাব্বানি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হয়, আদালত এ রায় দিয়েছেন। সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে কোস্টগার্ড। সোমবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সীমান্ত খাল এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গহীন অরণ্যে পালিয়ে যাওয়ার কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বেস ও হারবাড়িয়া স্টেশনের সদস্যরা এই যৌথ অভিযানে অংশ নেন। অভিযানকালে বনদস্যুদের ব্যবহৃত আস্তানাটি ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে বেশ কিছু ওয়াকিটকি ও রান্নার সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বনদস্যু দমনে সুন্দরবনের কোস্টগার্ডের এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এবার আন্তর্জাতিক। নৌবাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। সোমবার ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার এক ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। তাংসিরি ছিলেন ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা ও রণকৌশল নির্ধারণের অন্যতম কারিগর, যার মৃত্যু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটির সামরিক নেতৃত্বের জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। অ্যাডমিরাল তাংসিরির নেতৃত্বে ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিতে সক্ষম হয়েছিল। ড্রোন প্রযুক্তি ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দক্ষ এই নেতার উপর 2019 ও 2023 সালে মার্কিন নিষেধাজ্ঞা ছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে এই নিবেদিত প্রাণ যোদ্ধার মৃত্যুতে ইরান রাষ্ট্রীয় শোক পালন করছে এবং কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে, তার অনুপস্থিতি পারস্য উপসাগরে ইরানের নৌ তৎপরতায় প্রভাব ফেলতে পারে। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করছে এনএসসির 5 সদস্যের কমিটি। এ নিয়ে আইসিসির সম্ভাব্য বাইরের হস্তক্ষেপ ইস্যুতে তৈরি হয়েছে আলোচনা। তাই এবার দেশে ফিরে প্রথমবারের মতো কথা বলেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। তিনি বলেন, বোর্ড স্বাভাবিকভাবেই চলছে এবং কোনো সংকট নেই। বিসিবির বিবৃতি নিয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, এটি ছিল শুধু পূর্ব সতর্কতা, কোনো অভিযোগ নয়। একই সঙ্গে 2 পরিচালকের পদত্যাগকে ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে বলেন, এখনও তা গ্রহণ করা হয়নি। সব মিলে দেশে ক্রিকেট কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেই আশ্বস্ত করেছেন তিনি। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।